ডিসঅর্ডার এবং তোমার অ্যাকিউট লিউকেমিয়া এগুলোর উপরে ওভারঅল একটু পড়াবো। আমি শুরু করে দিচ্ছি। স্লাইড দেখতে পাচ্ছ? ওবামা? জি ম্যাম, জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা একটা সিনারিও দিয়ে শুরু করি। এই সিনারিওটা তোমার পরীক্ষায় গত পরীক্ষা থেকে আমি নিয়েছি এগুলো। তোমরা দেখো, a 7-year-old boy presented with multiple bleeding spots in different parts of the body for 3 days. On examination, he was afebrile, mildly anemic, and there was no organomegaly and lymphadenopathy. So, from this above scenario, তোমার কি কি প্রবলেম গুলো তোমাকে দেওয়া হয়েছে? 7 বছরের একটা বাচ্চা কি আসছে, মাল্টিপল ব্লিডিং স্পট নিয়ে আসছে ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, অ্যান্ড তার পেশেন্টের কোনো জ্বরের হিস্ট্রি নাই। পেশেন্ট এক্সামিনেশনে তুমি দেখলে মাইল্ডলি পেল, এনিমিয়াটা মাইল্ড, অ্যান্ড there is no organomegaly or lymphadenopathy, তার কোনো অর্গানোমেগালি নাই, লিম্ফ্যাডেনোপ্যাথি নাই। সো এই সিনারিও থেকে প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস একটা হতে পারে, অথবা হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সো যদি হোয়াট এভার দ্য কোশ্চেন, হোয়াট ইজ দ্য আসলে তো তোমাকে একটা লিখতে হবে, আর হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এটা যদি তোমার লিখতে বলে অথবা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে, তোমাকে নাম্বার 1 তো যেটা তুমি প্রফেশনাল চিন্তা করবে সেটা নাম্বার 1 এ দিতে হবে। তো এই কেস থেকে তুমি প্রফেশনাল কি চিন্তা করতে পারো? আইটিপি, গুড। নাম্বার 1 তোমাকে যদি ইজ বলে, তোমাকে অবশ্যই ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা নাম্বার 1 এ লিখতে হবে। ওকে, এরপরে আর কি চিন্তা করতে পারি আমরা এটা থেকে? এইচএসপি, এইচএসপি, ভেরি গুড। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ম্যাম, aplastic anemia, acute leukemia, good. These are the differential diagnosis. কারণ তুমি সব ডিফারেন্সিয়ালে তো সবগুলো পয়েন্ট আমার পজিটিভ থাকবে, তাহলে তো ডিফারেন্সিয়াল হলো না। কিছু কিছু পজিটিভ, কিছু কিছু নেগেটিভ থাকবে, এটা দিয়ে আমি ডিফারেন্সিয়াল। বাট আমার নাম্বার 1 প্রফেশনাল ডায়াগনোসিস ইজ ইমিউন। বইতে অনেকখানে লেখা ইডিওপ্যাথিক, ইডিওপ্যাথিক স্যার পছন্দ করেন না, বলতে হবে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। ওকে, সো আমরা চলে যাই। তোমাদের সবারই ডায়াগনোসিস ঠিক আছে, আমরা একটু উলটপালট করে দেখি এটা। তাহলে ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা নাম্বার 2, আমি ডেঙ্গু হিমোরেজ মানে হিমোলাইটিক হেনোক্সলিন পারপুরা নাম্বার 2, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া। যদি জ্বর থাকতো বা জ্বর নাই, এটা একটা জিনিস, আমার ডেঙ্গু হিমোরেজিক ফিভার, যদিও এটা জ্বর নাই, একেবারে আমরা নিচের দিকে নিয়ে গিয়েছি। সো immune thrombocytopenic purpura, aplastic anemia, acute leukemia, Henoch-Schönlein purpura. These are the differential diagnoses. Okay? So খেয়াল রাখতে হবে, তোমার সবসময় সিনারিওটা দেখবো যে mildly anemic, immune thrombocytopenic purpura is a disease of platelet defect. So এখানে anemia হওয়ার সম্ভাবনা খুব কম, যদি তার আগে থেকে তার কোইনসাইড না করে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া যদি না থাকে, তাহলে তার এনিমিয়া ইউজুয়ালি হয় না, যাকে বলা হয় মাইল্ডলি এনিমিক। কিছুটা ব্লিডিং হইলে যে এনিমিয়াটা হয় সেটার জন্য। সুতরাং এটা খেয়াল রেখে আমাদের ডিফারেন্সিয়ালের নাম্বার 1টা ঠিক রাখতে হবে। সো আইটিপি, অ্যাপ্লাস্টিক এনিমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া, এইচএসপি, ডেঙ্গু হিমোরেজিক ফিভার। নাও যদি প্রশ্নটা থাকে হোয়াট ইজ ইওর ইনভেস্টিগেশন প্ল্যান, এটা তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকলে তোমার ইনভেস্টিগেশন প্ল্যান থাকবে, আর যদি প্রভিশনাল ডায়াগনোসিস থাকে তাহলে থাকতে পারে ইনভেস্টিগেশন এন্ড ট্রিটমেন্ট প্ল্যান, দুটোই থাকবে। যেহেতু প্রভিশনালি একটা লিখতে হবে, আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যেহেতু 3-4টা ডিফারেন্সিয়াল ইনভেস্টিগেশন তোমাকে লিখতে হচ্ছে, তাহলে ইনভেস্টিগেশন প্ল্যান তোমার 3-4টা ইনভেস্টিগেশন প্ল্যান। যেহেতু তোমার এটা একটা ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে, অবশ্যই কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, নাম্বার 2 বোন ম্যারো এক্সামিনেশন, নাম্বার 3 কোয়াগুলেশন প্রোফাইল। যেহেতু তার ব্লিডিং হচ্ছে, আমাকে কোয়াগুলেশন প্রোফাইলটা করতে হবে। দিস আর দ্য ইনভেস্টিগেশন প্ল্যান। এখন এই প্রত্যেকটা থেকে তোমাকে যখন তুমি এসএকিউ লিখবে, সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, এটা এরপরে তুমি 3টা ঘর করে আইটিপি,
অ্যাপ্লাস্টিক এনিমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া অথবা তুমি হেনোক্সিলিন পারপুরা, তিনটা স্টেজ করে দিতে পারো। এরপরে আসে বোন ম্যারো ফাইন্ডিংস, কোয়াগুলেশন প্রোফাইল। তোমার জাস্ট পয়েন্ট হাইলাইট করে সিবিসি তে আইটিপি তে কি থাকতে পারে, অনলি প্লেটলেট কাউন্ট কম থাকবে, অ্যাপ্লাস্টিক এনিমিয়া প্যানসাইটোপেনিয়া থাকবে, তোমার একুট লিউকেমিয়াতেও প্যানসাইটোপেনিয়া অথবা বাইসাইটোপেনিয়া থাকবে, ডাব্লিউবিসি কাউন্ট বেশি থাকতে পারে, মেবি রেস। জাস্ট এভাবে তুমি লিখে দিবা। পেরিফেরাল ব্লাড ফিল্মে ইউজুয়ালি কোনো ফিচার থাকে না বা আইটিপি তে, কিন্তু বোন ম্যারো এক্সামিনেশনে আমার তিনটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের আলাদা আলাদা ফিচার তোমাকে লিখতে হবে, বিকজ বোন ম্যারো ইজ দ্য কনফার্মেটরি ডায়াগনোসিস। এরপরে কোয়াগুলেশন প্রোফাইল, তোমাকে ইনভেস্টিগেশন, এই তিনটা হেডলাইনে দিলে সবচেয়ে বেটার হবে। এখন আমরা ব্লিডিং ডিসঅর্ডার, ইউজুয়ালি তোমাদের এই যে আমার ক্লাসিফিকেশনটা খুব বেশি তোমার মনে রাখার দরকার নাই, শুধু মাথায় রাখবো আমরা ব্লিডিং ডিসঅর্ডারটাকে আমরা তিনটা হেডলাইনে ভাগ করে থাকি। তোমার নিজে চিন্তা করো, ব্লিডিং এটা একটা ব্লাড ভেসেল থেকে শুরু হতে পারে, এবং ব্লাড ভেসেলের সাথে এই ব্লিডিং হওয়ার জন্য বা কোয়াগুলেশন, আমাদের যে ব্লিডিং হয় না এটার জন্য কারা কারা গুরুত্ব বহন করে সেটার উপরে ভাগ করে আমরা ব্লিডিং ডিসঅর্ডারটাকে ভাগ করে থাকি। মেডিসিনেও তোমরা পড়ে আসছো। নাম্বার 1 ব্লাড ভেসেল ডিফেক্ট। এই ব্লাড ভেসেল ডিফেক্ট লার্জ ব্লাড ভেসেল হতে পারে, স্মল, মিডিয়াম, একেবারে এন্ড আর্টারিস, যে কোনো কিছু, এটা আমাদের খুব বেশি দরকার নেই। বাট ব্লাড ভেসেল ডিফেক্টের মধ্যে আমরা কোনটা বেশি পড়ে থাকি, এইচএসপি, এটাকে বলা হয় এইচএসপি, হেনোক্সিলিন পারপুরা, ইটস এ ব্লাড ভেসেল ডিফেক্ট। তোমাকে কখনো যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে ক্লাসিফাই ব্লিডিং ডিসঅর্ডার, তাহলে নাম্বার 1 ইজ ব্লাড ভেসেল ডিফেক্ট, একটা উদাহরণ দাও, হেনোক্সিলিন পারপুরা। এছাড়া কিছু অ্যাকোয়ার্ড ডিজিজ আছে যেগুলো স্কারভি হতে পারে, ম্যালনিউট্রিশনের জন্য হতে পারে, কোনিক স্টেরয়েড ইউজ হতে পারে, এটা দরকার নেই, একটা মনে রাখো, এইচএসপি। নাম্বার 2 প্লেটিলেট ডিফেক্ট। দেখো প্লেটিলেট ডিফেক্ট, প্লেটিলেট ডিফেক্ট তোমার একটা প্লেটিলেট একটা সেল, তাহলে এইটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি, এটার নাম্বার কমে যেতে পারে, এটার ফাংশন কমে যেতে পারে, এটার প্রোডাকশন কম হতে পারে। তিনটা ভাগে তিনটা সমস্যার জন্য প্লেটলেট ডিফেক্ট হতে পারে। তাহলে প্রথমে যদি আসি, আমার নাম্বার কমে গেল, রিডিউসড নাম্বার, সো এটার একটা উদাহরণ আইটিপি, ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। আর একটা মনে রাখি, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এটা যে কোনো ডিজিজ থেকে কমপ্লিকেশন হতে পারে। আর যেটা হচ্ছে ড্রাগ ইনডিউসড, আমরা সবাই জানি কিছু কিছু ড্রাগস আছে যারা প্লেটলেট কাউন্ট কমিয়ে দেয়, সো আইটিপি। তাহলে আইটিপির যদি প্যাথোজেনেসিস কেউ জিজ্ঞেস করে, তাহলে এটা সরাসরি বলে দিতে পারো এটার নাম্বার কমে যাবে ডিউ টু প্লেটলেট ডিফেক্ট। ওকে, নেক্সট ফাংশন ডিসঅর্ডার। সো ফাংশন, প্লেটলেটের কাজ করতে পারছে না, তাহলে ফাংশন, প্লেটলেট তোমার নাম্বার ঠিক আছে কিন্তু ফাংশনাল ডিসঅর্ডার। এখানে অনেক কিছু আছে, ম্যাক্সিমাম কনজেনিটাল এন্ড অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডে তুমি জানো যে অ্যাকোয়ার্ড কিছু ডিজিজের জন্য প্লেটলেট ঠিকমতো কাজ করতে পারবে না, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, সাম ড্রাগস। ওকে, কনজেনিটাল গুলো ইউজুয়ালি তোমাদের দরকার নাই। সো ফাংশনাল ডিসঅর্ডার এখান থেকে আমরা খুব বেশি পড়ি না, বাট লিভার ডিসঅর্ডার হলে এই কারণেই আমরা কি করে থাকি, ভিটামিন কে সাপ্লিমেন্টেশন দিয়ে থাকি, যেহেতু এটা কোয়াগুলেশন ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করবে। নাম্বার 3 ইজ কোয়াগুলেশন ডিফেক্ট। কোয়াগুলেশন ডিফেক্ট থেকেও আমাদের কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, দেখো হেরিডিটারি ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি এন্ড অ্যাকোয়ার্ড জিনিস, একটা হেরিডিটারি একটা অ্যাকোয়ার্ড, এখানে দুটো জিনিসই আমাদের গুরুত্বপূর্ণ, মেডিসিনেও পড়ায়। তাহলে হেরিডিটারি ক্লটিং ফ্যাক্টর আমরা সবাই জানি হিমোফিলিয়া টাইপ এ এন্ড বি। সো তোমাকে যদি জিজ্ঞেস করে হিমোফিলিয়া, সরাসরি হিমোফিলিয়া এ বা বি, হিমোফিলিয়া থেকে জিজ্ঞেস করতে পারে হিমোফিলিয়া কি ধরনের ডিসঅর্ডার, ইট ইজ ডেফিনেটলি ব্লিডিং ডিসঅর্ডার, বাট ইট ইজ ডিউ টু কোয়াগুলেশন ডিফেক্ট, রাইট, and it is a hereditary disorder. সবাই জানো হিমোফিলিয়া কি ধরনের ডিসঅর্ডার, এক্স লিঙ্কড recessive disorder, so hereditary disease. Another one is von Willebrand disease. von Willebrand factor deficiency এর জন্য এটা হতে পারে। অ্যাকোয়ার্ড কি, ডিআইসি, disseminated intravascular coagulation.
কোয়াগুলেশন তাহলে তিনটা ভাগে আমরা ব্লিডিং ডিসঅর্ডারটাকে ভাগ করতে পারি, তাহলে প্লেটলেট ব্লাড ভেসেল ডিফেক্ট, প্লেটলেট ডিফেক্ট এন্ড কোয়াগুলেশন ডিফেক্ট। নাও আমরা ব্লাড প্লেটলেট ডিফেক্ট যে ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা বা ইডিওপ্যাথিক যেটাকে বলা হয়, এটা আমরা এখন বলবো ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। থ্রোম্বোসাইটোপেনিয়া সরাসরি বলা হবে। থ্রোম্বোসাইটোপেনিয়া কি? প্লেটলেট কাউন্ট যখন বিলো 1.5 লাখ, 150 into 10⁹ পার লিটার এর যদি কমে যায় তখন আমরা বলি থ্রোম্বোসাইটোপেনিয়া। বাট প্লেটলেটের রেঞ্জ এটা হচ্ছে অনেক বড়, কখন ব্লিডিং হবে বা না হবে এটা অনেক বিশাল একটা রেঞ্জ। তোমার 50,000 40,000 এর নিচে না নামলে ব্লিডিং হয় না, সো এটা একটা সেফ জোন। বাট আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া বলবো 1.5 লাখের নিচে, 1.5 লাখ এর নিচে নেমে গেলেই আমরা থ্রোম্বোসাইটোপেনিয়া বলতে পারি। সো এটা কি কি কারণে হতে পারে? প্লেটলেট কাউন্ট কেন কমবে? ডিক্রিজড প্রোডাকশন, sequestration of platelet in the enlarged spleen or other organ, increased destruction by autoimmune destruction. This is called ITP, immune. যেহেতু এখানে autoimmune function, immune thrombocytopenic purpura. So this is the most common among children, the ITP. ইটিওলজি তোমরা সবাই জানো, এটা যেহেতু নাম আসছে একটা ইডিওপ্যাথিক, তার মানে ইডিওপ্যাথিক এর কোনো কজ নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে কজ জানা যায় না, বাট আমরা যেহেতু যেহেতু প্যাথোজেনেসিস আমরা দেখতে পাচ্ছি একটা ইমিউন প্যাথোজেনেটিক কাজ করে, সুতরাং এখানে কিছু অ্যান্টিবডি তৈরি হবে, এর জন্য অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়ে সেটা প্লেটলেটকে ভাঙবে, তাহলে অ্যান্টিবডিটা তৈরি হয়। এটা থেকে আমাদের কিছু আবিষ্কার চলে আসছে যে নিশ্চয়ই কিছু ভাইরাল ইনফেকশন এর জন্য দায়ী। সো আইটিপি থেকে আমরা কিছু হিস্ট্রি নিতে পারি 10 to 15 days বিফোর তার কোনো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অথবা ডিআই ইনফেকশন থাকতে পারে, কোনো ভাইরাল ইনফেকশন। কি কি ভাইরাস হতে পারে? ইস্টার্ন বায়োর ভাইরাস, মিজেলস, এইচআইভি, মামস, রুবেলা অর এইচ পাইলোরি ইনফেকশনের জন্য এই আইটিপিটা হতে পারে। নাও দ্য প্যাথোজেনেসিস, খুবই সংক্ষেপে, অ্যান্টিবডি অ্যাগেইনস্ট প্লেটলেট। যে কোনো কারণে তোমার বডিতে অ্যান্টিবডি তৈরি হলো যেটা প্লেটলেটের অ্যাগেইনস্টে কাজ করবে। প্লেটলেট বাইন্ডস উইথ প্লেটলেট গ্লাইকোপ্রোটিন, অ্যান্টিবডি কোটেড প্লেটলেট। এটাকে এখন তাহলে আমার বডি এই প্লেটলেটটাকে আর আমার নিজের বলে চিনবে না, ইটস এ ফরেন বডি। সো কি করবে? ম্যাক্রোফেজ এটাকে এনগাল্ফ করার চেষ্টা করবে, and splenic macrophage recognized the FC receptor factor as a foreign body, then এটাকে ইনজেকশন করবে and destruction করবে। This is the total simple pathogenesis. তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো, এটাকে ফরেন বডি হিসেবে টার্গেট করলো and এটাকে ডিস্ট্রাকশন করে দিল। নাও ক্লিনিক্যাল ফিচার সবাই জানো, আমরা এটাকে মাইল্ড মডারেট সিভিয়ার, মাইল্ড মডারেট পর্যন্ত কোনো সমস্যা হয় না, সিভিয়ার ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। তাহলে এক সোজা কথা, ব্লিডিং হোয়াট এভার দ্য সাইজ সাইজ শেপ আমরা এটা জানি, সুতরাং এটা থেকে তোমাদের যেটা পড়তে হবে পেটিচি পারপুরা ব্রুইজিং একাইমোসিসের ডেফিনিশন। খুব অনেক স্যারের খুবই পছন্দ তার ডেফিনেশন। পারপুরা চলে গেলে এই ডেফিনেশন গুলো তোমাদের অবশ্যই ভাবে বোর্ডে ধরবে, হোয়াট ইজ পেটিচি, হোয়াট ইজ পারপুরা। তো ডেফিনেশন গুলো পড়ে নিও, পেটি কি, পারপুরা ডেফিনেশন, ব্রুইজিং একাইমোসিসের ডেফিনেশন। At the same time, what is melena, what is hematochezia, what is hemoptysis, what is hematemesis. ওকে, আমার মনে হয় তোমরা সবাই জানো এগুলো, তাই না? লাক্সমান? ওকে, এগুলো তোমাদের পড়তে হবে। যে কোনো ব্লিডিং ডিসঅর্ডারের কেস, লং কেসে থাকলে এগুলো তুমি অবশ্যই ফেস করবা। Now the investigations of ITP, complete blood count with peripheral blood film, আমরা যেটা বলেছি peripheral blood film, complete blood count. So platelet count decrease করবে, peripheral blood film এ platelet may be larger, এই একটা কমেন্ট করতে পারে হেমাটোলজিস্ট যে প্লেটলেট দেখতে যেগুলো আছে ব্লাড ফিল্মে সেগুলো কিছুটা বড় সাইজের, এর বাইরে খুব বেশি চেঞ্জ সিবিসিতে আসলে বোঝা যায় না, শুধু প্লেটলেট থ্রোম্বোসাইটোপেনিয়া আইসোলেটেড, আদারওয়াইজ অল আর নরমাল।
সো কোয়াগুলেশন প্রোফাইল, আমরা বলেছি কোয়াগুলেশন প্রোফাইল, এটাও মোটামুটি এটা দিয়ে আমরা খুব বেশি ডায়াগনোসিস করতে পারি না। ব্লিডিং টাইম প্রলংড আদারওয়াইজ নরমাল, পিটি এপিটিটি। সো এখানে তোমাদের এই জিনিসগুলো দিয়ে একটা এমসিকিউ প্রশ্ন এসে থাকে হেমাটো-অনকোলজি থেকে, যে ট্রু ফলস, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস বা প্রোফাইল ইন আইটিপি, সেখানে তোমাদের প্লেটলেট কাউন্ট ইনক্রিজ or decrease, true false, bleeding time prolonged, true false, APTT prolonged, true false, etc. And bone marrow study, lastly our bone marrow study to confirm the diagnosis or exclude the other disease like malignancy, aplastic anemia, acute leukemia, karon thrombocytopenia is the very earliest feature of acute leukemia. So megakaryopoiesis, it is greatly increased, তাহলে প্লেটলেট কাউন্ট যদি আমার পেরিফেরাল ব্লাড ফিল্মে কমে যায় তাহলে কি করবে, বোন ম্যারো এটাকে বেশি বেশি তৈরি করার চেষ্টা করবে। ইট ইজ নর্মাল প্রসেস, সো আমার বডিটা নর্মাল ফেনোমেননে চলে যাচ্ছে। বাট ইফ ইট ইজ এ ডিজিজ অফ বোন ম্যারো লাইক অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া, all are suppressed. So here we can differentiate between leukemia, aplastic anemia and ITP. So by the bone marrow, এটা খুবই গুরুত্ব বহন করে, বিকজ ইফ এ কেস অফ আইটিপি, ইফ ইউ ডোন্ট ডু দ্য বোন ম্যারো ডিউরিং ইন ডায়াগনোসিস, ইটস এ ক্রাইম। বাট পেশেন্ট ক্যান রিফিউজ, আই ডু নট ডু দ্য বোন ম্যারো। যদি পেশেন্ট রিফিউজ করে তাহলে তুমি সেটা লিখে রাখতে পারো যে পেশেন্ট রিফিউজ করেছে, বিকজ এ ভেরি সিগনিফিকেন্ট নাম্বার অফ আইটিপি ইন ফিউচারে টার্ন টু অ্যাকিউট লিউকেমিয়া। Now, the treatment. More than 80% children require no therapy. Self-limiting disease. It is a self-limiting disease because 80% case is mild to moderate এর মধ্যে থাকে। ব্লিডিং হয়, কিছু পারপুরা হয়, ডায়াগনোসিস ডক্টরের কাছে যাওয়া আসা করতে করতে 2 দিন পরে ভালো হয়ে যায়। So required no therapy. It is a self-limiting disease. 20% patients of acute ITP may present with persistent thrombocytopenia. কিছু কিছু বইতে 6 মান্থ, কিছু কিছু বইতে 12 মান্থ। এক্লাসুর রহমান স্যারের বইতে 6 মান্থ লেখা, সুতরাং ভাইবা বোর্ডে স্যার জিজ্ঞেস করলে বলবে মোর দ্যান 6 মান্থ, ইট ইজ কল্ড ক্রনিক আইটিপি। আবার কিছু বইতে 12 মান্থ পর্যন্ত লেখা আছে, স্যারের কাছে 6 মান্থ বললে অসুবিধা নেই। সো ডিফাইন ক্রনিক আইটিপি, ইফ acute ITP or persistent thrombocytopenia persist more than 6 months, it is called ক্রনিক আইটিপি। এটা একটা গেল পোর্শন, ক্রনিক আইটিপি তে টার্ন নিবে। সো আদার কি ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আছে আমার? তো পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, বিকজ ইট ইজ এ সেলফ লিমিটিং ডিজিজ। আদার সাপোর্টিভ ট্রিটমেন্ট, তার যদি দরকার হয়, তার যদি ব্লিডিং সিভিয়ার থাকে, আমাকে প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হতে পারে, বাট ইউজুয়ালি আমরা চেষ্টা করব প্লেটলেট ট্রান্সফিউশনের কথা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা নাই। আদার কি কি আমরা দিতে পারি? স্টেরয়েডস। স্টেরয়েড কি করে? কিছুটা প্লেটলেট কাউন্ট বাড়াবে, ইট ইনডিউস প্লেটলেট প্রোডাকশন। এছাড়া প্লেটলেট, আইভিআইজি, এনটিডি, অল আর আমরা কি দেখেছি, এটা স্প্লিনে গিয়ে ব্রেকডাউন হয়। সো আমার এই যে এফসি রিসেপ্টর বা ব্রেকডাউনের আগের পোর্শনটা যদি আমি বন্ধ করে দিতে পারি, তাহলে কি হবে, সে আর ম্যাক্রোফেজ এটাকে চিনতে পারবে না, বা ম্যাক্রোফেজ এটার সাথে বাইন্ড করতে পারবে না, ভাঙবে না। সো এই প্যাথোজেনেসিস এই জায়গায় যদি আমি হোল্ড করে দিতে পারি আইভিআইজি, তাহলে আমার স্প্লিন প্লেটলেট গুলো আর ভাঙছে না। সো অ্যাকিউট কেজে আমরা স্টেরয়েড, আইভিআইজি, এনটিডি, ইমিউনোগ্লোবুলিন ব্যবহার করতে পারি। এছাড়া পেশেন্ট যদি রিকারেন্ট অ্যাটাক হয়, স্প্লিন বড় হয়ে যায়, অথবা ক্রনিক আইটিপির ক্ষেত্রে স্প্লিনেক্টমি ইজ অ্যানাদার অপশন, বাট বেশি দরকার নেই। সো দিস ইজ দ্য ট্রিটমেন্ট। তোমাদের যদি শর্ট এসএকিউতে এসে থাকে, এভাবে ট্রিটমেন্টটা লিখে দিলেই হবে। জাস্ট it is a self limiting disease, counseling করতে হবে, supportive treatment and other options কি কি আমরা দিতে পারি। ক্লিয়ার? anyone? শ্বেতা, ক্লিয়ার? ওকে। নাও হিমোফিলিয়া। হিমোফিলিয়া আমরা কি পড়েছি? it is a coagulation defect, hereditary disorder, it is a coagulation defect. So it is a group of hereditary genetic disorder that impair the ability to control of blood clotting.
ব্লাড ক্লটিংটাকে হতে বাধা দিবে। সো ইট ইজ টাইপ 2, দুইটা ধরনের আমরা ইউজুয়ালি বলে থাকি। টাইপ হিমোফিলিয়া due to factor 8 deficiency is hemophilia A, and factor 9 deficiency is hemophilia B. Its other name is Christmas disease. সবাই জানো কোয়াগুলেশন ফ্যাক্টরের রোলটা আমরা জানি, কারণ ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 কি করে, ইটস হেল্পস টু অ্যাক্টিভেট ফ্যাক্টর 10। ফ্যাক্টর 10 টাকে যদি অ্যাক্টিভেট করা না যায় তাহলে সে কি করতে পারবে না, ক্লট তৈরি হতে পারবে না, ক্লটিং হবে না, তাহলে কি হবে, ব্লিডিং বন্ধ হবে না। হিমোফিলিয়া both are X-linked recessive disorder. X-linked recessive disorder এর উদাহরণ যদি কেউ জানতে চায়, most common is hemophilia A. Okay, mainly male or sufferer and the female or the carrier. Always the male or sufferer, female are the carrier. The genes for both factor are present on X chromosome. So any mutation of the gene have reduced the synthesis of factor 8 and 9. কারণ কি, factor X ক্রোমোজোমে এই যে ফ্যাক্টর 8 সিনথেসিস হয়, এর জিনটা এক্স ক্রোমোজোমে থাকে, যার ফলে এক্স ক্রোমোজোমের কোনো ডিফেক্ট কি করবে, এই ফ্যাক্টর 8 and 9 প্রোডাকশন কমিয়ে দিবে। দেখো এখানে লেখা আছে ফ্যাক্টর 8 and 9 পার্টিসিপেট টু অ্যাক্টিভেট ফ্যাক্টর 10 উইথ দ্য ফসফোলিপিড and ক্যালসিয়াম ফর্ম দ্য টেনাসি কমপ্লেক্স। সো এই টেনাসি কমপ্লেক্সটা তৈরি না হতে পারলে কোয়াগুলেশন ক্যাসকেড তারও তৈরি হবে না, prolongation of bleeding occur. This is the pathogenesis of hemophilia. So এটা directly কিন্তু কিছু করে না, it activate the factor 10. Clinical manifestations is bleeding. এছাড়া আর কোনো clinical manifestation নাই। Hemophilia bleeding at any time হতে পারে, from the birth, যাদের বার্থ থেকে হয় তাদের বলা যায় সিভিয়ার, তারপরে যে কোনো সময় প্রেজেন্ট করতে পারে, কখনো যখন ইউজুয়ালি প্রেজেন্ট করে কখন, বাচ্চা যখন 6 মাস বয়স থেকে হাঁটতে বা দাঁড়াতে শুরু করে। 1 বছর বয়সে 6 মাস বয়সে যখন মানুষ দাঁড় করায়, হঠাৎ করে বাচ্চাকে দাঁড় করিয়ে দিল, তখন কোথাও আঘাত লাগলে ব্যথা পায়, অথবা 1 বছর বয়স থেকে যখন সে দাঁড়ানোর চেষ্টা করে পড়ে যায়, ব্যথা পায়, জয়েন্ট ব্লিডিং হয়। এই পর্যন্ত কিন্তু ইউজুয়ালি এটা ধরা পড়ে না। সো এটার একটাই ম্যানিফেস্টেশন, দিস আর দ্য ব্লিডিং, যে কোনো সাইটে হতে পারে, বাট মোস্ট কমন সাইট ইজ দ্য জয়েন্টস। ইনভেস্টিগেশন, হিমোফিলিয়ার ইনভেস্টিগেশন খুবই সোজা। কি করবা, সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, যেহেতু ব্লিডিং হয় সিভিয়ার ব্লিডিং অনুযায়ী হিমোগ্লোবিন পার্সেন্টেজ রিডিউস করবে, আদারওয়াইজ নরমাল। Now the coagulation profile, আমরা ITP তে দেখেছি only the bleeding time prolonged, সবসময় মনে রাখার কথা platelet count যেখানে কম সেখানে bleeding time prolonged, otherwise normal. But এখানে যেহেতু coagulation factor impaired, so APTT, activated partial thromboplastin time is prolonged, APTT. So এটাও একটা important MCQ question যে হিমোফিলিয়ার coagulation profile কি হবে, true false true false. So BT-PT normal, APTT is prolonged. And confirmatory diagnosis by factor assay, factor 9 এবং 10 assay করতে দিলে আমরা এটা কনফার্ম হতে পারবো। So this is the investigation profile for তোমার হচ্ছে হিমোফিলিয়া। সো এই দুইটা যদি তোমাকে কম্পেয়ার করে কখনো কোশ্চেন আসে যে এটা কি হতে পারে, আইটিপি অথবা হিমোফিলিয়া হবে, তাহলে এই যে সিবিসির একটা পয়েন্ট, কোয়াগুলেশন প্রোফাইলের একটা পয়েন্ট, ফ্যাক্টর আছে হিমোফিলিয়াতে, কনফার্মেটরি ডায়াগনোসিস, আইটিপি তে তো ফ্যাক্টর আছে কোনো রোল নেই। তো এভাবে আমরা পার্থক্য করতে পারবো। ট্রিটমেন্ট ইজ ভেরি ইজি। কাউন্সিলিং, it is the main treatment, কাউন্সিলিং করতে হবে। and the replacement therapy, acute case এ আমাকে ফ্যাক্টর 8 অথবা ফ্যাক্টর 9 যেটা ডেফিসিয়েন্সি হবে সেটা রিপ্লেস করতে হবে। যদি ইমার্জেন্সি ক্ষেত্রে আমার পাওয়া না যায় ফ্যাক্টর 8 9 বা পেশেন্ট কিনতে পারছে না, আমরা এফএফপি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতেও ফ্যাক্টর থাকে, এটা আমরা ট্রান্সফিউজ করতে পারি। আদার্স কেসে মাইল্ড টু মডারেট কেসে ডেসমোপ্রেসিন অ্যাক্টিভেটেড ভেসোপ্রেসিন যেটা আছে DDAVP,
এটা আমরা দিতে পারি, বলা হয় এটা নেজাল স্প্রে দিলেও কিছুটা ইনডিউস করে ফ্যাক্টর 8 রিলিজকে। এটা খুব মাইল্ড টু মডারেট কেসে জিজ্ঞেস করতে পারে। বাট মেইন ট্রিটমেন্ট ইজ লাইফস্টাইল মডিফিকেশন এন্ড কাউন্সিলিং দ্য প্যারেন্টস। বাচ্চাকে আউটডোর গেমস খেলতে দেওয়া যাবে না, বাইরের যে কোনো কিছু বাধা দিতে হবে, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে সেটা বলতে হবে। এন্ড বাচ্চাকে একটা কার্ড বিয়ার করতে হবে, যে কোনো স্কুল অথবা বাইরে যখন যাবে সে কার্ডে তার প্যারেন্টস এর নাম্বার, ডক্টরস এর নাম্বার থাকবে। নাও দ্য কমপ্লিকেশন, এটা অনেক সময় আসে। কমপ্লিকেশন কি হতে পারে? ডিপ ইন্টারনাল ব্লিডিং, জয়েন্ট ড্যামেজ। জয়েন্ট ড্যামেজটাকে কি বলা হয়? হেমাথ্রোসিস। এছাড়া ট্রান্সমিশন ট্রান্সমিটেড ইনফেকশন, ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজ থেকে ইউজুয়ালি কনভালশন হয়। এছাড়া সিভিয়ার এনিমিয়া ডেভেলপ করতে পারে। So this is the up to this point hemophilia and ITP আমরা কমপ্লিট করে দিলাম। সো অ্যানাদার কেস সিনারিও তোমাদের কাছে দেখো, এই কেস সিনারিওটা কিন্তু তোমার আগের কেস সিনারিওর মতোই, ওই জিনিসটি আমি তুলে দিয়েছি, শুধু কয়েকটা জায়গায় একটু পার্থক্য। তাহলে এই পার্থক্যটা হলে তোমার কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে? সো এ 7-year-old boy presented with multiple bleeding spots in different parts of the body for 5 days. On examination, he was febrile, severely anemic, and lymphadenopathy present. So, what are the differential diagnosis? এখন এই দুইটার মধ্যে ক্লিয়ার কাট তোমার পার্থক্যটা বোঝা যাচ্ছে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। সো এইটা দেখে তোমার কি মনে হচ্ছে? ফার্স্ট কি আসবে? ও মামা, অ্যাকিউট লিউকেমিয়া ম্যাম। অ্যাকিউট লিউকেমিয়া, ভেরি গুড। অ্যাকিউট লিউকেমিয়া, এখানে কিন্তু আমার আইটিপি আসার কোনো প্রয়োজনই নাই, কোনো দরকারই নেই। অ্যাকিউট লিউকেমিয়া। And what is your investigation plan? So acute leukemia, number 2 আমরা লিম্ফোমা দিতে পারি, নাম্বার 3 কালা জ্বর হতে পারে, খুব রেয়ার। acute leukemia, lymphoma. So what is acute leukemia? আমরা একটু acute leukemia খুবই সংক্ষেপে আমি এখানে বলবো। acute leukemia, it is a malignant proliferation of the hemopoietic stem cells. So এটা কি? hemopoietic progenitor cell এর একটা malignant proliferation. So disease টা কোথায় হবে? It is a bone marrow. Total জিনিসটা in the bone marrow. So এটা hemopoietic stem cell এর abnormal proliferation, কি abnormal cell তৈরি হবে, যার ফলে leading to replacement of normal bone marrow cells by immature cell. Which immature cell গুলো আস্তে আস্তে bone marrow থেকে বের হয়ে যাবে, and that cell infiltrate into the peripheral reticuloendothelial system. তাহলে কি হলো? আমরা বোন ম্যারো থেকে সে রিপ্লেস করলো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে। সো এটা ডিজিজটা শুরু হবে বোন ম্যারো থেকে, ছড়াবে পেরিফেরি থেকে। অন দ্য আদার হ্যান্ড, লিম্ফোমার কথা চিন্তা করলে হবে, লিম্ফোমা ইজ এ ডিজিজ অফ দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল লাইক লিম্ফ নোড, স্প্লিন, লিভার এটসেট্রা, and it is infiltrate in the bone marrow. দুইটা জিনিস কিন্তু মেলিগন্যান্সি, বাট দুইটার অরিজিন কিন্তু ডিফারেন্ট। সো acute leukemia, it is a disease in the bone marrow, মানে hemopoietic progenitor cell এর abnormal proliferation, এবং এই immature সেল গুলো infiltrate করবে different types of lymph nodes, spleen, liver and other organe. So it may be classified কি করতে পারি আমরা? acute lymphoblastic leukemia, acute myeloid leukemia and chronic myeloid leukemia. এটা বাচ্চাদের এই তিনটা জিনিসই মেইনলি হয়, এবং বলা হয় এই জিনিসটা যদি তোমার কোনো কেস লং কেসে থাকে, তোমার ফার্স্ট কোশ্চেন আসবে কমন ম্যালিগন্যান্সি ইন চিলড্রেন। পৃথিবীতে সবচেয়ে কমন ম্যালিগন্যান্সি ইন চিলড্রেন, নাম্বার 1 ইজ লিউকেমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া, হোয়াট এভার দ্য টাইপ, অ্যাকিউট লিউকেমিয়া। নাম্বার 2 ব্রেইন টিউমার্স, যেটা বলতে পারো, নাম্বার 2 ব্রেইন টিউমার, হস্কিন লিম্ফোমা। নাম্বার 3 নিউরোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, তারপরে হেপাটোব্লাস্টোমা। These are the common malignancy in children. So number 1 is acute leukemia, number 2 lymphoma, number 3 brain tumor, 4 neuroblastoma, hepatoblastoma, etc. These are the common malignancy. And acute leukemia এর মধ্যে 80% এরও বেশি leukemia is acute lymphoblastic leukemia, যেটাকে আমরা সংক্ষেপে বলি ALL. So acute leukemia, acute lymphoblastic leukemia is the most common in pediatric patient.
নাও অ্যাকিউট লিউকেমিয়া আমরা সাইন সিম্পটম তোমরা এটা জানো অ্যাকিউট লিউকেমিয়া আমরা কি বললাম ইট ইজ এ বোন ম্যারো ইনফিল্ট্রেট ইন দা ডিফারেন্ট পার্টস অফ দা বডি এছাড়া কি হবে বোন ম্যারোতে যেহেতু অ্যাবনর্মাল সেল প্রোডাকশন হচ্ছে এটাকে নর্মাল সেল প্রোডাকশনে হ্যাম্পার করবে সো অল সেল আর রিডিউসড যদিও রিডিউসড যদি নাও হয় যে অল সেল আর ফাংশন নর্মাল ফাংশনটা তারা করতে পারবে না তাহলে এক্ষেত্রে রিডিউস নাম্বার ইউজুয়ালি ডব্লিউবিসি টা আমরা পেরিফেরালি বলা হয় যে রিডিউস ইনক্রিজ করতে পারে অথবা নর্মাল থাকতে পারে বাট তার নর্মাল ফাংশনটা সে করতে পারবে না সো আমাদের প্রত্যেকটা সেল লাইন ডিফেক্ট প্রত্যেকটা সেল লাইন ডিফেক্টের জন্য যে যে ক্লিনিক্যাল ফিচার হয় সবগুলোই অ্যাকিউট লিউকেমিয়াতে আসতে পারে সুতরাং এটা তোমরা সবাই জানো এনিমিয়াতে কি কি হতে পারে প্যালোর হবে জেনারেলাইজড উইকনেস হবে অ্যানোরেক্সিয়া হতে পারে নাম্বার 2 ডব্লিউবিসি ডিফেক্টে কি হতে পারে রিপিটেড ইনফেকশন হবে যেগুলো নরমাল অ্যান্টিবায়োটিক্সে রেসপন্স করবে না নাম্বার 3 প্লেটলেট ডিফেক্টের জন্য কি হতে পারে ব্লিডিং হতে পারে যে কোনো সাইড থেকে ব্লিডিং এর যে কোনো কিছু নিয়ে তোমার কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে সো ক্লিনিক্যাল ফিচার ইজ দ্যাট সাইন গুলো কি হতে পারে তুমি সাইন কি কি পাবে এনিমিয়া পাবে ডেফিনেটলি এনিমিয়া and another one is bony tenderness কেন বলা হয়েছে যে bony tenderness যেহেতু এই ইম্যাচিউর সেলগুলো বোন ম্যারোতে থাকে বোন ম্যারোতে এটা কি করে অনেক বেশি ইনফিল্ট্রেট হয়ে এত বেশি পলিফারেশন হয় যে পেরিফেরাল সার্কুলেশনে অত চলে আসতে পারে না বোন ম্যারোতে আগে বোন ম্যারো স্পেসটা আগে কমপ্লিট হয় তারপরে এটাকে নিউট্রিয়েন্ট আর্টারিকে প্রেস করে যার ফলে সিভিয়ার টেন্ডারনেস হয় এবং আমরা জানি আমাদের আফটার বার্থ the bone marrow hemopoietic stem cell কোথায় কোথায় থাকে the flat bone in the axial bone গুলো mainly flat bone so bony tenderness আমরা usually দেখবো over the mammalian sternum এটা একটা and another point is lymphadenopathy organomegaly সাইন এর মধ্যে আমরা কি পাবো তাহলে lymphadenopathy পেতে পারি and organomegaly পেতে পারি so hepatosplenomegaly and lymphadenopathy bony tenderness anemia and যদি থাকে ব্লিডিং ম্যানিফেস্টেশন এনি হোয়াটএভার স্কিনে তোমার পেটিচি পারপুরা যাই থাকুক না কেন থাকতে পারে সো দিস ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার্স কিছু সিম্পটম কিছু সাইন এটা তোমরা সবাই জানো সো ইনভেস্টিগেশন যে কোনো চিন্তা করছো মেলিগনেন্সি এটা ব্লাডের মেলিগনেন্সি সো ইনভেস্টিগেশন ইজ সিবিসি উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি পাবো সবাই আমরা হিমোগ্লোবিন কম হবে ডব্লিউবিসি বেশি হতে পারে নরমালও থাকতে পারে প্লেটলেট কাউন্ট কম হবে এন্ড পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি পাবো অ্যাটিপিক্যাল সেল অর ব্লাস্ট সেল ইউজুয়ালি পেরিফেরাল ব্লাড ফিল্মে কোনো ব্লাস্ট সেল থাকে না একটা ব্লাড সেলও ইট ইজ সিগনিফিকেন্ট যদি বলা হয় যে সিঙ্গেল ব্লাস্ট সেল ইট ইজ অলসো সিগনিফিকেন্ট সো এইটা দেখার সাথে সাথে তোমার নেক্সট অ্যাডভাইস হবে ডু দা বোন ম্যারো এক্সামিনেশন বলা হয় অনেক সময় বোন ম্যারো এক্সামিনেশন ফাইন্ডিংসটা আমি পরে বলছি বোন ম্যারো এক্সামিনেশন আমরা কি কি করব আমরা এখানে 4টা পয়েন্ট আমরা লিখে দিয়েছি কি ফাংশন করতে পারি মরফোলজি বা সাইটোলজি মানে সেল কাউন্ট দেখবো সেলের স্ট্যাটাস দেখবো কি আছে এটা সাইটোলজি নাম্বার 2 ইজ বায়োকেমিস্ট্রি কে কি করি আমরা তোমরা যে বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো সুদান ব্লক পেরিডিক অ্যাসিড শিপ PAS টেস্ট এগুলো আমরা কেন করি টু ডিফারেন্সিয়েট AML and ALL সো সাইটোলজি তোমাকে একটা ওভারঅল ধারণা দিবে ইট ইজ এ লিউকেমিয়া বায়োকেমিস্ট্রি ধারণা দিবে ইট ইজ অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক অর অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বায়োকেমিস্ট্রি ইমিউনোফেনোটাইপিং একটা পয়েন্ট ইমিউনোফেনোটাইপিং আমরা কেন করব টু ডিফারেন্সিয়েট ইট ইজ অরিজিন ফ্রম দ্য টি সেল or origin from B cell immunophenotyping number 3 is cytogenetics মানে এর সাথে কোনো জেনেটিক অ্যাবনরমালিটিস বা ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে কি না আমি তোমাকে বোঝানোর জন্য এগুলো বললাম বাট তোমাকে জানতে হবে বোন ম্যারো এক্সামিনেশন আমরা 4টা পয়েন্ট দেখি সাইটোলজি বায়োকেমিস্ট্রি immunophenotyping and cytogenetic study now the morphology or cytology এটাই তোমাদের মুখস্থ থাকতে হবে কি কি findings পাওয়া যায় cellularity it is increased যেহেতু it is a bone malignant proliferation বেশি বেশি প্রোডাকশন হয় it is increased
মাইলয়েড ইরাইথ্রয়েড রেশিও অল্টার্ড থাকে বা ইনক্রিজ হয়, ইরাইথ্রোপোয়েসিস ডিক্রিজ, মেগাক্যারিওপোয়েসিস ডিক্রিজ, and blood cell more than 25%. তাহলে বোন ম্যারোতে ব্লাড সেল সিগনিফিক্যান্ট কখন বলবো? if it is more than 25%. ক্লিয়ার? at the same time এই বোন ম্যারো ফাইন্ডিংস এ তুমি আচ্ছা আজান দিচ্ছে 5 মিনিট, ওকে, আর ডিক্রিজ, সো এই রেশিও গুলো কিন্তু নরমাল থাকবে। erythropoiesis decrease, granulopoiesis decrease, megakaryopoiesis all are decreased and there is no blood cell. So এটার যদি পার্থক্য আমরা সাথে সাথে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ধরি অপোজিট সাইডে, so cellularity is hypocellular, ratio is normal, erythropoiesis, granulopoiesis, megakaryopoiesis all are decreased. কারো কোনো প্রশ্ন আছে? কেউ প্রশ্ন করবে? Okay. Now the treatment option. What are the treatment? Counseling, supportive treatment, specific treatment, and follow-up. The specific treatment is the main. Counseling is a part of the treatment because it is a malignant disease and it is treatment is costly and prolonged duration. So counseling করতে হবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা সবাই জানি যে সাপোর্টিভ ট্রিটমেন্ট পেশেন্টের যে কন্ডিশন থাকবে সেটাকে সাপোর্ট দিয়ে যেতে হবে। and specific treatment, the specific treatment multi-agent, multiphasic বলতে আমরা কি জানি? একটা সেল সাইকেলের বিভিন্ন স্টেজকে আক্রমণ করার জন্য যে যে স্টেজের ওষুধ দরকার, এই বিভিন্ন স্টেজের ওষুধগুলোকে দেওয়াকে বলা হয় মাল্টিফেজিক। আমরা সেল সাইকেলে 3টা বা 4টা স্টেজ যে থাকে ধাপ, প্রত্যেকটা ধাপকে আমাকে আক্রমণ করতে হবে, কারণ আমি বাইরে থেকে উই ডোন্ট নো যে কোন কোন স্টেজে কোন পার্সেন্ট সেল আছে, সবই যে একই স্টেজে আছে তা তো না, বিভিন্ন স্টেজে থাকতে পারে, সব স্টেজের সেলকে আমাকে আক্রমণ করতে হবে। দিস ইজ দ্য মাল্টিফেজিক chemotherapy. Standard regimen had 3 categories: induction of remission, intensification, and maintenance. The duration of treatment is 2.5 to 3 years. বলবে কেউ কিছু? 2.5 to 3 years of age. Okay, তাহলে treatment is a specific treatment, multi-agent, multiphasic chemotherapy. It is the standard regimen, 3টা ভাগে আমরা দিয়ে থাকি: induction of remission, intensification, maintenance. Okay, drugs এর কয়েকটা নাম যারা পড়ার সময় মনে রেখো: স্টেরয়েড, ভিনক্রিস্টিন, তারপরে হচ্ছে তোমার মেথোট্রেক্সেট, 6-marcapapurin, etc. নাও আমরা এই পর্যন্ত এই হেমাটো-অঙ্কোলজি আমি শেষ করে দিব এখানে। আমার এর সাথে আরো অল্প কিছু স্লাইড আছে অন্য চ্যাপ্টারের, আজকে একটু দেখাই দিব। এখানে কোনো কোশ্চেন আছে কারো জানার? ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। এটা তোমরা নিজেরা বলবা শুধু মুখে। A 5-year-old boy presented with fever and right upper abdominal pain for 4 days. He had history of taking street food. On examination, he was icteric and flapping tremor present. অথবা এখানে আমি যদি থাকে plantar extensor. So what is the most likely diagnosis from above scenario? Mention for important investigation. How will you treat the child? Okay. So কেউ একজন বলো। ইন্দ্রা সিং, 23 roll number. Acute fulminant hepatitis with hepatic encephalopathy. আচ্ছা, acute fulminant hepatitis আর hepatic encephalopathy টার্মগুলো কিন্তু তুমি ধরেছো ঠিক আছে, কিন্তু টার্মগুলো ঠিক আসেনি তোমার। ওকে, আমাদের জিনিসগুলো বলতে হবে কি, তার ফিভার আছে, রাইট আপার অ্যাবডোমিনাল পেইন আছে, সাথে ইকটেরিক আছে। এই 3টা জিনিস দিয়ে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে acute hepatitis, probably viral cause। চলো বলতে পারো সরাসরি acute viral hepatitis। এর সাথে কি আছে আমার ফ্ল্যাপিং টেমর, অথবা আমরা যদি বলি plantar extensor. So it is a sign of involvement of the CNS. So এটাকে কি বলবো আমরা? acute viral hepatitis with hepatic encephalopathy. Okay,
হেপাটিক, কারণ নাম্বার তোমাকে 2 দেওয়া হয়, তাহলে ভাইরাল হেপাটাইটিস দা মেইন ডায়াগনোসিস প্রথমটা, তাহলে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এর সাথে এর কমপ্লিকেশন কি হয়েছে সেটা আমাকে জুড়ে দিতে হবে। সো ডায়াগনোসিসটা লিখতে হবে অ্যাকিউট হেপাটাইটিস অর অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস উইথ হেপাটিক এনকেফ্যালোপ্যাথি। সো আমরা একটু প্রিভিয়াস কথাবার্তা চলে যাই। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস তোমার তাহলে কি আসবে, জন্ডিস কাকে বলে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। জন্ডিস কাকে বলে সবাই জানো, বিলিরুবিন লেভেল যদি নরমালের চেয়ে বেশি বেড়ে যায় এটা হচ্ছে জন্ডিস। এই জন্ডিসটাকে ক্লাসিফিকেশনটাকে অবশ্যই নিউনাটাল জন্ডিসের সাথে কখনোই মিলিয়ে ফেলবে না। নিউনাটাল জন্ডিসের ডেফিনেশন ক্লাসিফিকেশন ইজ টোটাল ডিফারেন্ট, বাট পেডিয়াট্রিক ক্লাসিফিকেশন ইজ অ্যাজ লাইক অ্যাজ অ্যাডাল্ট। পেডিয়াট্রিক্স এর যদি ক্লাসিফিকেশন করো জন্ডিসের ডেফিনেশনটাও তোমার মোটামুটি কাছাকাছি। সো ক্লাসিফিকেশন অফ দ্য জন্ডিস তুমি অ্যাডাল্টে কিভাবে করে থাকো, প্রি হেপাটিক, হেপাটিক এন্ড পোস্ট হেপাটিক। সো প্রি হেপাটিক বা হিমোলাইটিক জন্ডিস, বা হেপাটিক বা হেপাটোসেলুলার জন্ডিস, আর হচ্ছে পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস। ওকে, সো ফরমেশন অফ বিলিরুবিন এখানে একটু দেখানো হয়েছে, এটা তোমরা সবাই জানো, আমি স্কিপ করে যাই। Types, so it is as like adult hemolytic jaundice, আমাদের pediatrics এ hemolytic jaundice এর সবচেয়ে কমন উদাহরণ is hemolytic congenital hemolytic anemia or thalassemia. Hepatocellular বা hepatic jaundice এর common cause is hepatitis, আর cholestatic বা obstructive or post hepatic jaundice biliary atresia congenital হতে পারে। এভাবে তাহলে types of jaundice এটা অ্যাডাল্টের মতো। আমরা মেইনলি হেপাটোসেলুলার বা হেপাটাইটিস নিয়ে কথা বলবো। সো তোমাকে যদি বলা হয় হেপাটোসেলুলার জন্ডিসের কজ কি, এটা একটা হতে পারে হেপাটাইটিস, ড্রাগ ইনডিউসড, অ্যালকোহল ইনডিউসড, সাম ডিজিজ লাইক উইলসন ডিজিজ এন্ড অটোইমিউন হেপাটাইটিস ইন ব্রড হেডিং। তাহলে হেপাটাইটিস বা প্যারেনকাইমাল ডিজিজ, অ্যাকিউট প্যারেনকাইমাল ডিজিজ, হেপাটাইটিস, ড্রাগ টক্সিসিটি, অ্যালকোহল, উইলসন ডিজিজ, অটোইমিউন হেপাটাইটিস। এখন এখান থেকে আমরা চলে যাব শুধু হেপাটাইটিস এই কথাটাই। হেপাটাইটিস কি কারণে হতে পারে, প্যারেনকাইমাল ডিজিজ, দ্য কজ অফ হেপাটাইটিস অ্যাকিউট এন্ড ক্রনিক। অ্যাকিউটের চেয়ে আমরা চলে যাই, ইট ইজ ভাইরাল হেপাটাইটিস। আচ্ছা, ভাইরাল হেপাটাইটিস তোমরা সবাই জানো, আমি শুধু রিক্যাপ করছি। ভাইরাল হেপাটাইটিস আমরা अगेन ইট ইজ ক্লাসিফিকেশন করব কিভাবে, ইট ইজ হেপাটোটপিক ভাইরাস এন্ড নন হেপাটোটপিক ভাইরাস। আমি আর বলবো না, এই পর্যন্তই। নন ভাইরাল কিছু ইনফেকশন, ম্যালেরিয়া ইনফেকশনে হতে পারে, সালমোনেলা থেকে হেপাটাইটিস হতে পারে, ইটস কল্ড নন ভাইরাল বা ব্যাকটেরিয়াল অর প্যারাসাইট। তারপরে অ্যালকোহল ইনডিউসড, আমাদের এই সাউথ ইস্ট এশিয়া বা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অ্যালকোহলটা আমরা না রাখলেই ভালো হতো আমার। টক্সিন, সাম ড্রাগস, অটোইমিউন এন্ড মেটাবলিক ডিজিজ। মেটাবলিক ডিজিজ তো মানে কনজেনিটালি হবে। ভাইরাল হেপাটাইটিস এটা কিছু কিছু ক্রনিকে চলে যাবে। সো ক্রনিক ভাইরাল হেপাটাইটিস এর কি উদাহরণ আছে, হেপাটাইটিস বি এন্ড সি। আচ্ছা, সবার কি এই হেপাটাইটিস এর ক্লাসিফিকেশন, জন্ডিস এর ক্লাসিফিকেশন, কজ অফ হেপাটাইটিস সবার ক্লিয়ার? Yes, ma'am. ওকে ম্যাম। সো এই পেশেন্টকে যদি ইনভেস্টিগেশন করার কথা বলা হয় তাহলে কিভাবে ইনভেস্টিগেশন করবা, আমরা চারটা হেডলাইন যদি বলি, 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। নাম্বার 1 ইজ লিভার ফাংশন টেস্ট। সো লিভার ফাংশন টেস্ট নাম্বার 1 এর আন্ডারে আসবে সিরাম বিলিরুবিন। এটা আমরা দুই ভাগে করতে পারি, কনজুগেটেড এন্ড আনকনজুগেটেড ভাগ করে। সো সিরাম বিলিরুবিন HGPT প্রথম মিন টাইম উইথ INR, স্যারের খুব পছন্দ প্রথম মিন টাইমের সাথে INR বলতে হবে। সো লিভার ফাংশন টেস্ট নাম্বার 1। নাম্বার 2, যেহেতু আমাদের মোস্ট কমন ইজ ভাইরাল ডিজিজ, তো ভাইরাল মার্কার চারটা ইউজুয়ালি আমরা চারটা করে থাকি, HBsAg, NTHAV IgM, NTHEV IgM and NTHCV IgM. Number 3, complete blood count with peripheral blood film, any sign of infection আছে কিনা দেখতে হবে, and ultrasonography of hepatobiliary system. These 4 যদি চারটা বলা হয়, এই চারটা, এরপরে আমরা কিছু ব্লাড বায়োকেমিস্ট্রি করি টু সি দ্য কমপ্লিকেশন এন্ড ডিজিজ এক্সটেনশন, কতটা এক্সটেন্সিভ হলো।
এর মধ্যে তোমরা যাই বলো, র্যান্ডম ব্লাড সুগার হতে পারে, সিরাম ইলেকট্রোলাইট হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, ফসফরাস হতে পারে, এটসেট্রা। ব্লাড বায়োকেমিস্ট্রি। তো 4টা ইনভেস্টিগেশনের কথা বললে আমরা এইগুলো বলবো: লিভার ফাংশন টেস্ট, ভাইরাল মার্কার, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, আলট্রাসোনোগ্রাফি অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম। নাও আমরা কি বলেছি, হেপাটিক এনকেফ্যালোপ্যাথি, এটার স্টেজ গুলো আমরা 4টা স্টেজ আমরা জানি সবাই। 4টা স্টেজে কি কি সিমটম থেকে থাকে। সো এর যে কোনো স্টেজে পেশেন্ট আসতে পারে। দেখো আমার পেশেন্ট হচ্ছে গিয়ে রিফ্লেক্স তার ফ্ল্যাপিং টেমর, তাহলে সে ইউজুয়ালি আমরা ধরবো স্টেজ 3 এর কাছাকাছি, হাইপাররেফ্লেক্সিয়া, কাউন্টার এক্সটেন্সর। সো 1, 2 is prognosis is very good, 3 bad, 4 very bad। 3 থেকে 4 পেশেন্ট রিভার্স করা খুব ডিফিকাল্ট। এই তোমাদের সবার বাসায় বৃষ্টি হচ্ছে? জি ম্যাম। না ম্যাম। জি ম্যাম। না কে? ম্যাম। ম্যাম আমি শ্বেতা, ইন্দ্রা, মিরপুরে বাসা কার? ম্যাম আমার রোল 56। আচ্ছা, তোমার বৃষ্টি হচ্ছে না? না ম্যাম। হবে। ভালো, হবে, একটু পরেই হবে। জি ম্যাম মনে হয়। ঠিক আছে। সো স্টেজেস অফ হেপাটিক এনকেফ্যালোপ্যাথি তোমরা সবাই জানো। লেথার্জি থাকবে, অল্টার্ড স্লিপ প্যাটার্ন, ইউফোরিয়া, drowsiness, inappropriate behavior, stupor, confused, incoherent speech। এরপরে কোমা। কোমাকে আবার 2টা ভাগে ভাগ করা হয়, যে পেইনফুল, সিভিয়ার পেইনফুল স্টিমুলিতে কেউ রেসপন্স করবে, কেউ করবে না। So whatever the coma or the response, patient usually bad prognosis, very bad prognosis. Now the treatment, this is the last slide. Hepatic encephalopathy treatment কি করব? বাকি যে হেপাটাইটিস এ বি নরমাল অ্যাকিউট যে কন্ডিশন সবাই জানো, ট্রিটমেন্ট ইজ নরমাল। বাট হেপাটিক এনকেফ্যালোপ্যাথি ট্রিটমেন্ট স্টেজ গুলো আমরা জানি কি, ফ্লুইড আর নিউট্রিশন মেনটেন করতে হবে যাতে হাইপার ফ্লুইড ওভারলোড না হয়ে যায় এবং পেশেন্টের নিউট্রিশন হ্যাম্পার না হয়। ফ্লুইডটাকে আমরা কিছুটা রেস্ট্রিক্ট করা হয়, 20% রেস্ট্রিকশন উইথ গ্লুকোজ সাপ্লিমেন্ট। পেশেন্টকে কি গ্লুকোজটা সাপ্লিমেন্ট করতে হবে, বিকজ আমাদের চেষ্টা কি লিভারটাকে রেস্ট দিতে হবে। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোজিনোলাইসিস এগুলো করতে গিয়ে লিভার যাতে বেশি মেটাবলিক ফাংশন না করে, তো গ্লুকোজ সাপ্লিমেন্ট দিতে হবে। আর নিউট্রিশন, হেপাটিক এনকেফ্যালোপ্যাথির পেশেন্টকে অবশ্যই আমাকে কিছুটা প্রোটিন রেস্ট্রিকশন করতে হবে, আদার নরমাল খাবার দিতে হবে। সো রেস্ট্রিকশন অফ প্রোটিন, প্রিভেনশন অফ ইনফেকশন অর ট্রিটমেন্ট অফ দ্য ইনফেকশন, start broad spectrum antibiotics like cefotaxime. Number 3, correction of electrolyte imbalance, hypernatremia, hyponatremia যদি থাকে, হাইপারক্যালেমিয়া যদি থাকে, আমাকে ট্রিটমেন্ট করতে হবে। নাম্বার 4, ট্রিটমেন্ট অফ কোয়াগুলোপ্যাথি। কোয়াগুলোপ্যাথি ট্রিটমেন্ট আমরা কিভাবে করব? ব্লিডিং হচ্ছে কি হয়নি, আমাকে ভিটামিন কে সাপ্লিমেন্টেশন দিতে হবে। নাম্বার 2, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হতে পারে। দিস ইজ দ্য ট্রিটমেন্ট অফ কোয়াগুলোপ্যাথি। এছাড়া ল্যাকটুলোজ দিতে হবে টু এনশিওর রেগুলার বাউল মুভমেন্ট। বাউল লুজ মোশন হলে সমস্যা নাই, বাট রেগুলার বাউল মুভমেন্ট করতে হবে, বিকজ it is one of the factor of gut sterilization. বিকজ গাট স্টেরিলাইজেশন করতে হবে কেন? আমার গাট ব্যাকটেরিয়া কি করে, বেশি বেশি ইউরেস প্রডিউসিং যে অর্গানিজম, এগুলো অ্যামোনিয়া প্রোডাকশন করে। অ্যামোনিয়া কি করে, সরাসরি ব্লাড ব্রেন বেরিয়ার করে সিএনএস এ চলে যেতে পারে, তাহলে বেশি বেশি, তাহলে হেপাটিক এনকেফ্যালোপ্যাথি আরো অ্যাগ্রাভেট হবে। সো গাট স্টেরিলাইজেশন, অ্যামোনিয়া প্রডিউসিং ব্যাকটেরিয়া গুলোকে মারার জন্য গাট স্টেরাইল করতে হবে, এবং এই অর্গানিজম গুলো যাতে না থাকতে পারে এই জন্য রেগুলার বাউল মুভ করাতে হবে। তাহলে গাট স্টেরিলাইজেশনের জন্য আমরা মেট্রোনিডাজল ইউজ করতে পারি, নিওমাইসিন ইউজ করতে পারি। এই জিনিসগুলো অবশ্য প্রিভেনশন অফ ইনফেকশন, একই সাথে আমরা অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে দিই। নাও দ্যাট কমপ্লিকেশন, ট্রিটমেন্ট অফ সেরিব্রাল ইডিমা, আমরা অসমোটিক ডায়ালিসিস অথবা ম্যানিটল অনেক সময় ইউজ করা হয়।
ট্রিটমেন্ট অফ আদার কমপ্লিকেশন। এছাড়াও যদি কোনো কমপ্লিকেশন থাকে লাইক কনভালশন, যে যে সিমটম থাকবে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। সো দিজ আর দ্য হেডলাইন: মেইনটেইন অফ ফ্লুইড অ্যান্ড নিউট্রিশন, প্রিভেনশন অফ ইনফেকশন, কারেকশন অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ট্রিটমেন্ট অফ কোয়াগুলোপ্যাথি, ল্যাকটুলোজ, গাট স্টেরিলাইজেশন, মেট্রোনিডাজল আর নিউমাইসিন দিয়ে ইউজুয়ালি করা হয়, বাচ্চাদের মেট্রোনিডাজল দেওয়া হয়, ট্রিটমেন্ট অফ সেরিব্রাল ইডিমা, ট্রিটমেন্ট অফ আদার কমপ্লিকেশন। ওকে, তাহলে আমার এটাই লাস্ট স্লাইড ছিল। তোমাদের কারো কোনো প্রশ্ন জানার আছে কিনা? আমাদের তো পেডিয়াট্রিক্স মোটামুটি 4 দিন ছিল, হয়ে গেল, আজকেই লাস্ট। তোমার এরপর থেকে সামনের সপ্তাহ থেকে মেডিসিন শুরু হবে। ওকে, जी मैम। ওকে, ওকে। নাফি, নাফি কি আছো নাকি?